নমস্কার, আমি রামিজ। আমাদের আনন্দ সংবাদ লাইভে এই মুহূর্তে যাকে পেয়েছি তার সাথে কথোপকথনে আমার খুব ভয় করছে, কারণ তিনিও এই কাজে পারদর্শী। তিনি সায়নী বন্দ্যোপাধ্যায়। তিনি একাধারে লেখিকা, কবি এবং কৃষ্টি নামক একটি সংস্থা চালান, যাদের কাজ হচ্ছে সংস্কৃতিবান মানুষদেরকে তুলে আনা এবং তার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমেও তাদেরকে প্রকাশ করা বা প্রচারে আনা। তিনি সায়নী বন্দ্যোপাধ্যায়। সায়নী, আমাদের আনন্দ সংবাদ লাইভে তো স্বাগত জানাই। প্রথমে জানি যে পুজো তো গেছে, সত্য পুজো গেছে এবং সামনে কালী পুজো আসছে। মানে এই পুজোর উপরে কিছু লেখালেখি করলে, মানে বিভিন্ন যে পত্র পত্রিকা বা যে পুজোর ম্যাগাজিনে একটা সময় মানে ডেইলি লেখা হতো। পুজোর ম্যাগাজিন মানে 6-7টা ম্যাগাজিনে লেখা থাকতো। এইবারে কি হয়েছে, আমি ম্যাগাজিন থেকে একটু শিফট করে নিজের বইয়ের করার জন্য নিজের বইয়ের জন্য লেখাতে একটু বেশি মন দিয়েছি। তাই জন্য পত্রিকার জন্য লেখাটা খুব কম হয়, 1-2টো পত্রিকায় লেখা দেওয়া হয়, বাকিটা নিজের জন্যই থাকে। মানে যখন সেটা বইতে আসবে তখন সেটা যেহেতু এখন নিজের বই বেরোচ্ছে, সেটা ফোকাস হচ্ছে বইয়ের জন্য। তোমার কটা বই বেরিয়েছে? আমার 2টো কবিতার পাবলিশ হয়েছে, 2টো কবিতার বই আছে, 2টো গল্পের বই আছে। এখনো একটা যে গল্পের বই দুটো, সেই 2টো গল্পের বই মানুষের কাছে ভীষণ ভালোবাসা পেয়েছে। তার 2টো কারণ আমি বলছি। আমার একটা প্রেমের গল্পের বই, তুমি আসবে বলে, সেখানে ছোট ছোট 10টা গল্প আছে। এবং ছোট ছোট এই জন্য বললাম কারণ মানুষের তো এখন ধৈর্য খুব কম, মানুষের এত ব্যস্ততার মধ্যে সময় খুব কম, পড়া, এবং সবাই তো বই থেকে শিফট হয়ে যাচ্ছে, মানে অডিওতে চলে যাচ্ছে, ভিজুয়ালে চলে যাচ্ছে। আমাকে ওই জন্য সবাই বলছিল, বই তুই গল্প লিখিস, একটু ছোট ছোট লেখ যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবার আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, কোনোভাবে মানুষকে তো বইয়ের সাথে ওই বইয়ের গন্ধ পাতাটাতে আটকে রাখার এটা একটা মাধ্যম হতে পারে। ওই জন্য খুব ইন্টারেস্টিং ভাবে চেষ্টা করেছি গল্পগুলো ছোটর মধ্যে সুন্দর করে 10টা গল্প করার, এবং কলেজ পড়ুয়াদের মধ্যে এই বইটা ভীষণভাবে সাড়া ফেলেছে। এবং পরের গল্প যেটা, সেটা হচ্ছে ভূতের গল্প, আরেকটা ইন্টারেস্টিং টপিক। 10টা ছোট ছোট ভূতের গল্প, সেটাও এই 1 বছরও হয়নি, কিন্তু তার মধ্যেই মানে বেশ ভালো রকম একটা রেসপন্স আছে। বইটার নাম হচ্ছে অদৃশ্য। মানে তুমি একাধারে প্রেমের গল্প লিখছো, আবার একাধারে ভূতের গল্প লিখছো, দুটো সম্পূর্ণ আলাদা জনরা। কবিতা লিখছো, সেখানে কি ওরকম ব্যাপার আছে কিছু? হ্যাঁ, কবিতাটা একধারে বিপ্লব, আবার একধারে প্রেম। হ্যাঁ একদম আছে। আমার ইভেন এই দুটো জিনিসই আমার কবিতায় ভীষণভাবে আসে। একটা হচ্ছে প্রতিবাদ, একটা হচ্ছে প্রেম। মানে আমার মনে হয় কলমের থেকে বড় আর কিছু হতে পারে না নিজের কথা বলার জন্য। প্রতিবাদ জানানো হোক বা ভালোবাসা জানানো হোক, যেটাই হোক, কলমের থেকে ধারালো কিছু আমার কাছে জানা নেই। সুতরাং মন খারাপ হলেও কবিতা আসে, আনন্দ হলেও কবিতা আসে। গল্প কবিতার মধ্যে কবিতা আমার একটু বেশি কাছের, বেশি আদরের, কারণ আমি স্কুলে পড়াকালীন সময় থেকে কবিতা লিখি। এবং মানে স্কুল কলেজে আমাকে সবাই জানতো যে সায়নী কবিতা লেখে হিসেবেই আমার একটা খ্যাতি ছিল। হ্যাঁ, একদম, মানে একটা ব্যাপার ছিলই তোমার মধ্যে বলতে গেলে। হ্যাঁ, হতে পারে। আমার এখনো মনে আছে ক্লাস 6-এ আমার প্রথম কবিতা লেখা। হ্যাঁ, মানে তখন ডেইলি রুটিনের ওপর আমি একটা লিখেছিলাম যে সোমবার অঙ্কের ক্লাস ভালো লাগে না, মানে এরকম একটা করে লিখেছিলাম, যেটা মজার। হ্যাঁ, এবং সেটা তো তখন সব বন্ধুদেরই মনের কথা, কিন্তু ওই ছন্দ মিলিয়ে লেখাতে এবার টিচারদেরও গিয়ে পড়িয়েছিলাম, এবং তারাও প্রচন্ড মানে খুশি হয়েছিল। হ্যাঁ ঠিক, মানে খুব ভালো লেগেছিল। সেই থেকেই মানে কলেজেও তাই সবার একটা মানে পছন্দের ছিল, তোর একটা, মানে বন্ধুরা মিলে বসলেই একটা তোর একটা কবিতা শোনা, এরকম ছিল। ওই তাই সেই থেকেই মানে কবিতার প্রতি প্রেমটা তো আছেই, এবং যখন তখন আমি যেখানে সেখানে কবিতা লিখতে শুরু করে দিই, এরকম একটা ব্যাপার আছে। এবং যেদিন কবিতা লেখা হয় সেদিন যদি আমি আর কিছু না করি, মানে আমি না খাই, না রান্না করি, না কিছু করি, আমি শুধু 2টো কবিতা লিখেছি,
আমার মনে হয় আমি বিশাল বড় একটা কাজ করে ফেলেছি, আমি খুব হ্যাপি থাকি সেই সময়। কবিতার মধ্যে এরকমই হয় যারা সত্যিকারের কবি, তাদের কোথায় কবিতা লিখছে বা কোন জগতে আছে সেটা সেই সময় তারা থাকে না। হ্যাঁ, এটা মানে আমি বলবো যে একটুখানি বাড়ির লোকেদের কাছে একটু সমস্যার কারণে, কারণ অন্য কোন জগতে একটুখানি বাস করি, কি ভাবছিস এত, কি ভেবে চলেছিস, তো এইটা একটু বাড়ির লোকেরা একটুখানি সাফার করে। আমি জানি যারা লেখেন তারা সবাই এইটা শুনলে রিলেট করতে পারবে নিজেদের সাথে। যারা লেখালেখি করি আমরা সবাই একটু মাঝে মাঝে হারিয়ে যাই কোথাও একটা। সারি মানে বাড়িতে কতটা সাপোর্ট পাও? কারণ কিছু কিছু হয় না, তো হয়তো বাড়ি থেকে সাপোর্ট পাচ্ছ, কিন্তু আত্মীয় যখন আসছে কি করে লেখালেখি করে, আচ্ছা করিসটা কি, মানে আচ্ছা তুই করিসটা কি, তারা করিসটা কি, এই ব্যাপারটা কি? হ্যাঁ, এটা আমার ফ্যামিলি থেকে নয়, ফ্যামিলির বাইরে। ও আচ্ছা তুই লিখিস, মা আচ্ছা তুই কি করিস, আর মানে লেখাটা যেন কোনো কাজই নয়। ইভেন আমাকে যে করে হোক একটা চাকরি করতে হবে, না হলে আমার কোনো অস্তিত্ব নেই। তো আমি বলি আমি লিখি, আমি তো বিশেষ কিছু পারি না, আমিও লিখি, আমি আর কিছু জানি না। তো কিন্তু বাড়ি থেকে আমাকে প্রচন্ড সাপোর্ট, মা বাবা তো বটেই, এবং আমার হাজবেন্ডেরও ভীষণ সাপোর্ট। কারণ এরকমও হয়েছে, এখনো হয়, মাঝ রাত্রিরে হয়তো কোনো একটা লাইন মাথায় এলো, আমি সাথে সাথে আলো জ্বালিয়ে সেটা লিখতে শুরু করলাম। এবারে প্রথম ভাবতো যে কি হলো, মাঝ রাত্রিরে উঠে কি লেখালেখি করছে, তারপর বললাম না ঠিক আছে, কবিতা প্রেমী মানুষ, ছেড়ে দেয়। এখন না, এই সাপোর্টটা আছে, এইটার জন্য মানে অসুবিধা হয় না। আচ্ছা সায়নী, এখন তো নানা রকম ঘটনা ঘটছে আর কি, দৈনন্দিন কলমে উঠে আসছে। হ্যাঁ, সেটা আসে, সেটা মানে ভয় পাও মানে না, আমি ভয় লিখতে খুব একটা পাই না, কারণ খুব একটা নয়, একদমই পাই না। কারণ যেটা সত্যি সেটা সত্যি, যেটা আমি একদম নিউট্রাল জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা সবাই বিষয়টাকে দেখি, কোনো পক্ষই, ছেলে বা মেয়ে, কোনো পক্ষকেই তো সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। মানে সব জায়গাতেই একটা, আমরা কারুর একজনের বক্তব্য শুনি, কিন্তু দুপক্ষের বক্তব্য শুনলে সেই জিনিসটা হয়তো অন্যরকম। তো আমি যতটা নিরপেক্ষভাবে আমার মতামত যেটা বলে সেটা ব্যক্ত করার চেষ্টা করি। এবং ওই আমাদের এখন তো সব থেকে বড় প্ল্যাটফর্ম ফেসবুক, সেইখানে লেখা যায়, লেখা মানুষ সহমত পোষণ করে, তখন আমি বুঝতে পারি যে না, মানুষের সাথে আমি রিলেট করতে পারছি। সেটা তোমার সাথে আমি সহমত, মানে দুপক্ষের কখনো শোনা হয় না, সবসময় এক পক্ষ শোনায়, যদিও সেটা আমাদের ইন্ডিয়ান আইন যেটা, আইনের জন্য আমাদের এই ব্যারিয়ারটা আছে। এছাড়াও তোমার তো নিজের একটা কৃষ্টি নামক ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলের মাধ্যমে তুমি এছাড়াও কিন্তু কৃষ্টি নামক সংস্থা বিভিন্ন প্রোগ্রামও করো। ওটা কিন্তু আলোচনা করছি, তোমার যে গল্প বা কবিতাগুলো আছে যেটা বললে মানুষজন এখন পড়তে চায় না, সেটা কি পাঠ করে শোনানোর বা ওই যে পাঠ কবিতা এই ব্যবস্থাটা আছে? আমি কবিতাটা নয়, তবে আমি রিসেন্ট মানে কথা চলছে যে আমি যে প্রেমের গল্পের বইটা বললাম, সেইটা অডিও আকারে, অডিওতে নিয়ে আসার একজনের সাথে মানে কথাবার্তা চলছে। কারণ প্রত্যেকটা গল্পই মানে এতটা সুন্দর, আমি যার সাথে কথা বলেছি সেও মানে রাজি হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা এই কাজটা করতে পারি। সুতরাং সেটা অডিওতে আসতে চলেছে আশা করি। তো এইটাই, ভূতের গল্পটা নিয়ে এখনো ভাবিনি, তবে হ্যাঁ এইটা ঠিক, ভূতের গল্প নিয়ে সিনেমা বানানোর একটা পরিকল্পনা আছে। কারণ সেখানে 2-3টে গল্প এরকম আছে যেটা ওই লিখতে লিখতে বোঝা যায় না এটা পর্দায় এলে খুব ভালো হবে, বা খুব সুন্দরভাবে যদি করা যায় একটা অন্যরকম কিছু হবে। তো সেই পরিকল্পনাটা আছে, দেখা যাক তারপর কি হয়। এবং তুমি যে কৃষ্টি যে সংস্থাটা, সেখানে তো তুমি নানা রকম তো কালচারাল অনুষ্ঠানও করো, এবার তুমি নিজেও ভালো নাচও শুরু করে। হ্যাঁ, ওটা একদমই শখের থেকে, কারণ আমি মানে করোনার টাইমে বুঝেছিলাম খুব আনসার্টেন একটা লাইফ, যে কোনো মুহূর্তে এখন আছি, পরের মুহূর্তে আমরা নেই, তাই জীবনটাকে সব রকম ভাবে বাঁচা উচিত। তাই যেগুলো মনের ইচ্ছা ছিল, আমি মানে ঠিক করেছি সবকিছু আমি শিখবো পরপর, সেই থেকে পরপর করে আমার অনেক কিছু শেখা, নাচটাও সেখান থেকেই শুরু করা, ইভেন কৃষ্টিও আমার সেখান থেকেই তারপরেই আসা। কারণ আমি দেখেছি প্রোগ্রাম করতে গিয়ে প্রচুর মানুষ একটা
ছেলে মেয়েরা ছোট ছোট একটা ভালো স্টেজ, একটা ভালো প্ল্যাটফর্মের জন্য ভীষণ স্ট্রাগল করে এবং অনেক রকম ভাবে টাকা পয়সা নিয়ে ওদের প্রতারিত হয় আর কি। সেটা আমি অনেক অভিজ্ঞতা দেখেছি এবং আমার খারাপ লাগে যে সত্যি ট্যালেন্ট আছে একটা মানুষের, তারা সামনে আসতে চাইছে এবং কেউ নেই তাদেরকে একটুখানি হেল্প করার, একটু হাত ধরে নিয়ে আসার। কারণ সবাই নিজেরটা নিয়ে এত বেশি ব্যস্ত এবং তাদের কথা ভাবা বা অন্যের জন্য একটুখানি, একজন শিল্পী আমার মনে হয় এখানে সার্থকতা যে শুধু নিজেরটা নয় অন্যেরটাও তো আমাদেরকে একটু ভাবতে হবে। সেখানে আমার মনে হয়েছে এই কাজটা করা উচিত। প্রতি মাসে অনুষ্ঠান বা 6 মাস অন্তর অনুষ্ঠান? হ্যাঁ, আমি চেষ্টা করি মানে প্রতি 2-3 মাস অন্তর, 2 মাস অন্তর অনুষ্ঠান করার, এবং সেখানে কোনো রকম টাকা পয়সা ট্রানজাকশন নয়, আমার সাধ্যমতো সবটুকু দিয়ে আমি করি। সেখানে কলকাতার বাইরে থেকে, ইভেন দিল্লি থেকেও আসে আমার এখানে পার্টিসিপেট করতে। তো আমি বুঝতে পারি মানুষের মধ্যে খিদেটা কতটা আছে। তো সেই থেকে, এবং তারপরে কৃষ্টি ইউটিউব চ্যানেলটা অনেকটা পডকাস্ট যেটা করছেন কবি সাহিত্যিক এদেরই কি সব, মানে আমি যেহেতু হ্যাঁ মানে যেহেতু কালচার বলি, কালচার তো আমাদের সব, আমাদের খাওয়া থেকে শুরু করে আমাদের যাবতীয় সিনেমা, হ্যাঁ এবং সিনেমা থেকে শুরু করে যাবতীয় সবকিছুই কালচারের মধ্যে। তো আমি সবটাকে কভার করার চেষ্টা করি। সায়নী, তুমি তো পডকাস্ট করছো, কবিতা লিখছো, গল্পের বই লিখছো, ইভেন লিখছো, আর তোমার যে ভূতের গল্প সেটা যে ভিজুয়ালাইজ যে ব্যাপারটা বলছো সেটা ছবি করার মতো। নিশ্চয়ই তুমি ছবি করবে, আমাদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। আরো এগিয়ে যাও এবং আরো অনেক গল্প কবিতা তোমার তরফ থেকে আমাদের অবশ্যই। আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।